বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। গুপ্ত সাম্রাজ্য ছিল প্রাচীন ভারতের শেষ সর্বভারতীয় সাম্রাজ্য। তারপর হর্ষবর্ধন বা প্রতিহার রাজাদের অধীনে যে রাজ্য স্থাপিত হয় তার ব্যাপ্তি কেবলমাত্র উত্তর ভারতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গুপ্ত সাম্রাজ্য সমুদ্রগুপ্তের বাহুবলে দ্বারা উত্তর ভারতের বৃহৎ অংশ দক্ষিণের রাজাদের করদবশতার স্বীকৃতি নিয়ে সর্বভারতীয় চরিত্র ধরেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে পশ্চিম ভারতের শক ক্ষত্রপদের উৎখাতের ফলে এই সাম্রাজ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কেন এই সাম্রাজ্য ষষ্ঠ শতকের মাঝামাঝি ভেঙে পড়ে তা নিয়ে ঐতিহাসিকেরা গবেষণা করেছেন। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ নির্ণয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কোনো একটা নির্দিষ্ট মতে উপনীত হওয়া যায়নি। অনেকে এই সাম্রাজ্যের ধ্বংসের জন্য একটি প্রত্যাশিত ব্যাখ্যা দেন যে কোনো সাম্রাজ্য চিরস্থায়ী হয় না, মানুষের জন্ম মৃত্যুর মতোই সাম্রাজ্যেরও উত্থান পতন আছে। এই ব্যাখ্যাটি সম্ভবত সাধারণীকরণ দোষে দুষ্ট, কারণ প্রতি সাম্রাজ্যের পতনের জন্য নিজস্ব স্বতন্ত্র কারণ থাকে। কোনো একটি কারণে সকল সাম্রাজ্যের পতন ঘটে না। ভারতের ইতিহাসে যে কোনো সাম্রাজ্যের ভাঙনের ক্ষেত্রে সর্বদাই কয়েকটি কারণকে স্থায়ীভাবে কাজ করতে দেখা যায়। এই কারণগুলি হলো: 1. রাজবংশের মধ্যে সিংহাসন নিয়ে বিরোধ। 2. প্রদেশগুলিতে বিদ্রোহ। 3. আঞ্চলিকতা ও বিচ্ছিন্নতার প্রবণতা। 4. বৈদেশিক আক্রমণ প্রভৃতি। কিন্তু প্রশ্ন হলো যে গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য এই কারণগুলির মধ্যে কোনগুলি বিশেষ সক্রিয় ছিল? এই কারণগুলি ছাড়া আর কোনো বিশেষ কারণ ছিল কি না? এই প্রশ্নগুলির উত্তরের মধ্যেই গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রকৃত কারণ খুঁজে পাওয়া যেতে পারে, নতুবা একটি সাধারণীকরণ সূত্রের দ্বারা মূল প্রশ্ন অমীমাংসিত থাকে। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সর্বদাই রাজার যোগ্যতার উপর ক্রিয়াশীল থাকে। অযোগ্য রাজার হাতে গুরুভার পড়লে সাম্রাজ্য ভেঙে পড়তে দেরি হয় না। স্কন্দগুপ্তকে গুপ্তবংশের শেষ যোদ্ধা ও প্রধান সম্রাট বলে ধরলেও তারপরে যারা গুপ্ত সিংহাসনে বসেন তাদের মধ্যে প্রকৃতই যোগ্যতার অভাব ছিল। বুধগুপ্ত কোনো ক্রমে গুপ্ত সাম্রাজ্যের মূল অংশকে নিজ শাসনে রাখতে পেরেছিলেন, তবুও তার আমলে সমস্ত রাজারা স্বাধীনতা ও সার্বভৌম ক্ষমতা সূচক উপাধি গ্রহণ করতে আরম্ভ করে। বুধগুপ্ত তাদের দমন করতে পারেননি। বুধগুপ্তের পর গুপ্ত সিংহাসনে কোনো যোগ্য শাসক না থাকায় সাম্রাজ্য রক্ষা করা সম্ভব হয়নি। হুন প্রভৃতি বৈদেশিক জাতির আক্রমণের সময় সমুদ্রগুপ্ত অথবা স্কন্দগুপ্তের মতো যোদ্ধা ও রাজনীতিজ্ঞ সম্রাটের দরকার ছিল। দুর্ভাগ্যক্রমে যারা গুপ্ত বংশের সিংহাসনে এই সময় বসেন তারা তাদের এই সকল প্রখ্যাত পিতৃপুরুষের তুলনায় হীনবল ও যোগ্যতাহীন ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমল থেকে অপরিমিত সম্পদ আমদানির ফলে গুপ্ত রাজসভায় বিলাস বৈভবের প্রভাব বেড়ে যায়। উচ্চ অভিজাত শ্রেণী, যাদের মধ্য থেকে শাসক, সেনাপতি ও সামন্ত শ্রেণীর উদ্ভব হতো, তারাও এই বিলাসের স্রোতে পড়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় সাহিত্য শিল্পের চর্চা হয়তো খুবই হয়েছিল। এই তুলনায় সময়নীতি, রাষ্ট্রনীতির চর্চা হয়নি। কুমারগুপ্তের আমলেও এই ধারা বহাল ছিল বলে অনুমান করা হয়। কার্তিকের পূজা এবং পরিণত জীবনে সন্ন্যাস ধর্মের চর্চা, অর্থাৎ যৌবনের ভোগবাদ ও বার্ধক্যের সন্ন্যাস ব্রত ছিল কুমারগুপ্তের আদর্শ। তার সন্ন্যাসী মূর্তিধারী মুদ্রা এর সাক্ষ্য দেয়। এর ফলে সাম্রাজ্যের ক্ষাত্রশক্তি ভেঙে পড়ে। স্কন্দগুপ্ত কিছুকাল যুদ্ধবিগ্রহ দ্বারা
গুপ্ত সাম্রাজ্যে যৌবনের খরতেজ ফিরবার চেষ্টা করেন, কিন্তু তার মৃত্যুর পর পুরুগুপ্ত, নরসিংহগুপ্ত প্রভৃতি আবার ক্ষয়িষ্ণু নীতিকে আঁকড়ে ধরেন। ডক্টর রায়চৌধুরীর মতে গুপ্ত সম্রাটরা তথাগত গুপ্ত, নরসিংহগুপ্ত বৌদ্ধ ধর্মের প্রভাবে অহিংসা নীতিকে গ্রহণ করেন। বৌদ্ধ পণ্ডিত পরমার্থের আর্যমঞ্জুশ্রী, মূল কল্প প্রভৃতি থেকে জানা যায় যে তারা বৌদ্ধ ধর্মের প্রভাবে নিষ্ক্রিয়তা নীতিকেই সার করেন। গুপ্ত রাজসভা ও রাজপরিবারে সমকালীন ক্ষয়িষ্ণু সভ্যতা ও অহিংস নীতির প্রভাব পড়েছিল, এতে সন্দেহ নেই। এর ফলে সাম্রাজ্য রক্ষার জন্য প্রয়োজনীয় রক্ত লৌহ নীতি তারা গ্রহণে অক্ষমতা দেখান। ডক্টর আর.এস. শর্মা তার ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে গুপ্তযুগের ভূমিপট্টলিগুলি উল্লেখ করে দেখিয়েছেন যে গুপ্তযুগে সামন্ত প্রথার উদ্ভব হয়েছিল। কালিদাসের রঘুবংশ কাব্যের 4th সর্গে রঘুর দিগ্বিজয়ের পর বিশ্বজিৎ যজ্ঞ এবং সামন্ত নৃপতিদের দ্বারা সম্রাটের চরণ বন্দনার কথা বলা হয়েছে। গুপ্তযুগের কবি কালিদাস তার নিজের যুগের সামন্ত প্রথার চিত্র এতে তুলে ধরেছেন বলা চলে। সমুদ্রগুপ্ত দক্ষিণের রাজাদের কাছে বশ্যতা ও নিয়মিত কর নিতেন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে সামন্ত কথাটি ব্যবহার করা না হলেও আসলে করদ রাজারা সামন্ত রাজা ছিলেন। সমুদ্রগুপ্ত যে সামন্ত প্রথার প্রচলন করেন তা উত্তরোত্তর বৃদ্ধি পায়। স্কন্দগুপ্ত এই সামন্ত রাজাদের ক্ষমতা কিছুটা কমিয়ে ফেলেন, কিন্তু তিনি মাত্র 12 বছর রাজত্ব করেন। তার মৃত্যুর পর সামন্তদের ক্ষমতা বাড়ে। বুধগুপ্তের সামন্ত রাজারা তাকে অস্বীকার করে নিজ নামে ভূমিপট্টলি দান আরম্ভ করেন। বৈন্যগুপ্তের গুনাইগড় লিপিতে সামন্ত রাজা শব্দটি ব্যবহার করা হয়েছে। গুপ্ত সম্রাটরা কিছুটা উদাসীন, শিথিল হয়ে পড়লে সেই সুযোগে সামন্ত রাজারা নিজ নিজ অঞ্চলে স্বাধীন শাসন স্থাপনের চেষ্টা চালান। বুধগুপ্তের আমল থেকে সামন্ত বিদ্রোহ প্রবল হয়। ক্রমে তা গুপ্ত সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলে। মালবে যশোধর্মন হুন আন্দোলনের সুযোগে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। তিনি শেষ পর্যন্ত এক সার্বভৌম রাজায় পরিণত হন। গুজরাটের মৈত্রক, কনৌজের মৌখরী প্রভৃতি একই দৃষ্টান্ত অনুসরণ করে। গুপ্ত শাসন ব্যবস্থা অনেকাংশে এই সাম্রাজ্যের ভাঙনের জন্য দায়ী ছিল। গুপ্ত শাসন ব্যবস্থায় প্রদেশের শাসনকর্তারা হাতে অনেক ক্ষমতা ছেড়ে দেয়া হয়। গুপ্ত কর্মচারীরা নগদ বেতন অথবা জাগির ভোগ করতেন তা সঠিক জানা যায় না। খুব সম্ভব তারা বেতনের বদলে জমি বা জাগির ভোগ করতেন। এর ফলে তারা প্রচুর ক্ষমতাশালী হয়ে পড়েন। কেন্দ্রের সম্রাট দুর্বল হয়ে পড়লে গুপ্ত প্রাদেশিক শাসনকর্তা ও সামন্তরা স্ব প্রধান হয়ে ওঠে। কয়েকজন কর্মচারী এবং সামন্ত ছিল এই সময়ে। এক হচ্ছে সনকানিক মহারাজা, 2 মহারাজা সুবন্ধু, 3 পরিব্রাজক মহারাজা হস্তিন, 4 যশোধর্মন, 5 দ্রোণ সিংহ প্রভৃতি। গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য এই যুগের ভূমিদান ব্যবস্থার ত্রুটিও কাজ করেছিল। মধ্যযুগে ব্রাহ্মণ বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠানে রাখা ভূমি দান করলেও রাজা জমির উপর শাসনের অধিকার ছাড়তেন না। জমির নিচের খনিজ সম্পদ ছিল রাজার সম্পত্তি। হস্তান্তরিত গ্রামের বিচার শাসন ছিল রাজার এখতিয়ারে। গুপ্ত যুগের ভূমিপট্টলিগুলি পরীক্ষা করলে দেখা যায় যে রাজা ব্রাহ্মণদের নিঃশর্তভাবে গ্রাম দান করতেন। ফলে যে ব্রাহ্মণ দানলাভ করতেন তিনি সেই গ্রামের শাসন, বিচার প্রভৃতি সর্বময় ক্ষমতার অধিকারী হতেন। এর ফলে গ্রামাঞ্চলে এক শ্রেণীর ব্রাহ্মণ অভিজাত ভূমি মালিক
শাসক শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এরা প্রায় স্বাধীন রাজার মতো অধিকার ভোগ করত। এর দরুন গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ বুন্দেলখন্ডের পরিব্রাজক মহারাজার নাম করা যেতে পারে। হাইয়েন বলেছেন যে লোকে জিনিসপত্র কিনবার জন্য ও আদান প্রদানের জন্য কড়ি ব্যবহার করত। এর থেকে গুপ্তযুগে রৌপ্যমুদ্রার অভাব প্রমাণিত হচ্ছে। খনন কার্যের ফলে গুপ্ত স্বর্ণমুদ্রা বেশি পাওয়া গেলেও রৌপ্যমুদ্রা বেশি পাওয়া যায়নি। তাছাড়া স্বর্ণমুদ্রায় খাদের পরিমাণ স্কন্দগুপ্তের পর বাড়তে থাকে। এর থেকে সাম্রাজ্যের অর্থনৈতিক সংকট ছিল বলে মনে হয়। দৈনন্দিন আদান প্রদানের জন্য রৌপ্য মুদ্রার দরকার বেশি হতো, কিন্তু গুপ্তযুগে রৌপ্য মুদ্রার অভাব প্রমাণ করে যে গুপ্তযুগে অভ্যন্তরীণ বাণিজ্যের সংকোচন ঘটেছিল। বৈদেশিক বাণিজ্য হয়তো বেশ সফলতার সঙ্গে কিছুকাল চলত, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে ব্যাহত হচ্ছিল। এর কারণ হিসাবে অনেকে বলেন যে গুপ্তযুগের গ্রাম ও জনপদগুলিকে স্বয়ংসম্পূর্ণ গণ্য করা হতো। ফলে এই জনপদ ও গ্রামে প্রয়োজনের বেশি উৎপাদন করার যোগ ছিল না। উদ্বৃত্ত উৎপাদন না থাকলে রপ্তানি বাণিজ্য চলতে পারে না। ফলে গুপ্তযুগে ও আভ্যন্তরীণ মাল রপ্তানি তেমন হতো না। হয়তো মুদ্রার অভাব বশত রপ্তানি ব্যাহত হতো। যাই হোক, এর ফল হয় মারাত্মক। প্রথমত, গুপ্ত রাজস্ব এর ফলে বেশ কমে যায়। সেনাদল রক্ষা করা কষ্টকর হয়। দ্বিতীয়ত, শহরের লোক, সরকারি কর্মচারী, সেনাদলের জন্য খাদ্য ও অন্যান্য দ্রব্যের যোগান সহজ ছিল না, কারণ স্বয়ংসম্পূর্ণ গ্রাম থেকে বেশি উদ্বৃত্ত শহরে আসত না। তৃতীয়ত, যেটুকু অন্তর্বাণিজ্য ছিল সেটা হুন আক্রমণে বিধ্বস্ত হয়। এই অর্থনৈতিক সংকট গুপ্ত সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে বলে মনে করা হয়। গুপ্তযুগে গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের পদগুলি ক্রমে বংশানুক্রমিক হয়ে যায়। এর ফলে যোগ্য লোক নিযুক্ত না হয়ে অযোগ্য, ক্ষমতালোভী, অপদার্থ লোকেরা বংশাধিকার বলে পদ পেতে থাকে। বেশ কয়েকটি পরিবারের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়, যেমন বলভীর মৈত্রক বংশ। ক্রমে কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে এই কর্মচারীরা বিদ্রোহের ধ্বজা উড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে গুপ্ত সাম্রাজ্যের বৈদেশিক আক্রমণ আরম্ভ হয়। যদিও সম্রাট স্কন্দগুপ্ত হুন শক্তিকে পরাস্ত করেছিলেন, তার মৃত্যুর পর হুনরা পুনরায় গুপ্ত সাম্রাজ্যে হানা দেয়। তোরমান ও মিহিরকুলের নেতৃত্বে হুনরা কাশ্মীর, পাঞ্জাব হয়ে মালব, মধ্যপ্রদেশ অধিকার করে। মান্দাসর লিপি থেকে জানা যায় যে গুপ্ত সামন্ত যশোধর্মন হুনদের হটিয়ে দেন, কিন্তু যশোধর্মনের এই জয় চূড়ান্ত ছিল না। মিহিরকুল তার শক্তি সংহত করে মগধের কাছ পর্যন্ত চলে আসেন। নরসিংহগুপ্ত শেষ পর্যন্ত হুনদের চূড়ান্তভাবে পরাস্ত করেন। হুন আক্রমণের ফলে একদিকে কেন্দ্রীয় গুপ্ত শক্তি ভেঙে পড়ে, সামন্ত রাজারা এই সুযোগে তাদের স্বাধীনতা ঘোষণা করে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়। হুন আক্রমণের পর গুপ্ত মুদ্রার মানের অবনতি গুপ্ত সম্রাটদের আর্থিক দুরবস্থার পরিচয় দেয়। এই সকল কারণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে এবং শীঘ্রই তা ধ্বংসপ্রাপ্ত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।